তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। মহারাজ মহারাজ, আপনি ফিরদৌসকে ছেড়ে দিন। ওকে ছাড়া যে আমি বাঁচবো না। ও যে আমার ভালোবাসা, ওর সন্তান আমার গর্বে রয়েছে। প্রহরী, এই ভিখারিটাকে এখনই কারাগারে নিয়ে গিয়ে বন্দি কর। কি ভেবেছে কি হ্যাঁ? বামুন হয়ে চাঁদে হাত দেবে? আমি ওর চাঁদে হাত দেওয়া বের করছি। ওকে আজ এমন শিক্ষা দেবো যাতে ও সারা জীবনের মতো মনে রাখে। মহারাজা কৃষ্ণচন্দ্র কথা শেষ হতেই দুটো প্রহরী এসে 25-26 বছরের একটা ছেলেকে দুটো হাতে শিকল পরিয়ে টানতে টানতে কারাগারের দিকে নিয়ে যায়। ছেলেটা কারাগারের পথে যেতে যেতে মেয়েটার দিকে তাকিয়ে বলে কাঁদতে কাঁদতে, মীরা, তুমি চিন্তা করো না। এই জন্মে আমরা মিলিত হতে পারলাম না তো কি হয়েছে? পরের জন্মে আমাদের অবশ্যই মিল হবে। তুমি দেখে নিও তুমি। মীরা, অপেক্ষা করো আমার জন্য। পরের জন্মে আমার জন্য অপেক্ষা করো মীরা। মহারাজ মহারাজ, আপনি ফিরদৌসকে দয়া করে মারবেন না। ও কিচ্ছু করেনি। এই বলে মীরাবাই কাঁদতে কাঁদতে মহারাজা কৃষ্ণচন্দ্রর পায়ে লুটিয়ে পড়ে। মহারাজা মীরাবাইকে এক ধাক্কা মেরে ফেলে দিয়ে চিৎকার করে ডেকে ওঠে, দাসী, দাসী, মীরাবাইকে নিয়ে যাও। আতুর ঘরে নিয়ে গিয়ে ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করে দাও। ও শুধু আমার আর কারণ নয়। মহারাজ কৃষ্ণচন্দ্রর চিৎকার শুনে রাজপ্রাসাদের অন্দর থেকে দুজন দাসী এসে মীরাবাইকে টানতে টানতে আতুর ঘরে যখন নিয়ে যাচ্ছিল, মীরাবাই তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, মহারাজ মহারাজ, আমার সন্তানকে আমার কাছ থেকে দয়া করে কেড়ে নেবেন না। ও যে আমার আর ফিরদৌসের ভালোবাসার চিহ্ন। মীরাবাইয়ের করুণ কান্না আর ওর কথাগুলো শুনে মহারাজা কৃষ্ণচন্দ্র হা হা করে হেসে ওঠে আর বলে, মীরাবাই, তুমি ফেরদৌসের কথা ভুলে যাও, কারণ দুদিন পর যে তুমি আমার বেগম হবে। মহারাজ কৃষ্ণচন্দ্রর মুখে এই কথা শুনে মীরাবাই চিৎকার করে বলে ওঠে, না, কিছুতেই না। এই বলে মীরাবাই দাসীদের এক ঠেলা মেরে ফেলে দিয়ে যেই ফিরদৌসের কাছে ছুটে যেতে যাবে, তখন মহারাজ কৃষ্ণচন্দ্র প্রহরীর হাত থেকে তরোয়ালটা কেড়ে নিয়ে ফিরদৌসকে লক্ষ্য করে যেই তরোয়ালটা ছুঁড়ে মারতে যায়, অমনি তরোয়ালটা লক্ষ্যভ্রষ্ট হয় আর মীরাবাইয়ের পিঠে গিয়ে গেঁথে যায়। মীরাবাই তখন একটা বিকট চিৎকার করে ওঠে, ফিরদৌস, ফিরদৌস, আমাকে বাঁচাও। এই কথা বলতে বলতে মীরাবাই ফিরদৌসকে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মীরাবাইকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে ফিরদৌস মীরাবাইয়ের নিথর দেহটা তার কোলে তুলে নেয় এবং কাঁদতে কাঁদতে বলে, মীরা, তুমি চিন্তা করো না। এই জন্মে আমরা মিলিত হতে পারলাম না তো কি হয়েছে? পরের জন্মে আমাদের অবশ্যই মিল হবে। দেখে নিও। আমার জন্য অপেক্ষা করবে তো মীরা? পরের জন্মে আমার জন্য অপেক্ষা করবে তো? এই কথা বলে ফিরদৌস মীরাবাইয়ের পিঠে গেঁথে থাকা তরোয়ালটা হাতে তুলে নিয়ে এক কোপে নিজের গলায় বসিয়ে দিতেই সেও মীরাবাইয়ের মতো সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই রিমঝিম, আর কত ঘুমাবি? এবার ওঠ, আমাদের সঙ্গে বেরোবি না? পৃথার ডাক কানে ভেসে আসতেই রিমঝিম ঘুম জড়ানো গলায় বলে ওঠে, এত সকালে ডাক কেন? কি হলো কি? আমাদের তো আজ স্যার কুম্ভলগড়ের দুর্গে নিয়ে যাবে, তোর মনে নেই? ওঠ, তাড়াতাড়ি ওঠ, রেডি হয়ে নে। পৃথার কথায় রিমঝিম উঠে বসে। হাই তুলতে তুলতে ফোনটা হাতে নিয়ে দেখে বলে, ও হ্যাঁ, তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। দেখেছিস, আসলে আমি একটা
এমন স্বপ্ন দেখছিলাম ঘুমের মধ্যে, ফোনের অ্যালার্মটা যে বেজেছে খেয়ালই করিনি। তোর ডাকে ঘুম ভাঙলো, না হলে ভাঙতোই না। তোরা ঘুরতে বেরিয়ে যেতিস, আমি এদিকে হয়তো ভোঁস ভোঁস করে পড়ে পড়ে ঘুমাতাম। তা কি স্বপ্ন দেখছিলিস রে? কোনো রোম্যান্টিক স্বপ্ন? কাকে নিয়ে রে? জানিস পৃথা, আমি স্বপ্নে আমাকে দেখছিলাম। আমি কুম্ভলগড়ের দুর্গের ভিতর মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। আমি বাইজি মীরাবাই। আমার প্রেমিক ফিরদৌসের জন্য আমি প্রাণ ভিক্ষা করছি, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র শেষ পর্যন্ত আমার কোনো কথা শুনল না। অচিন্তকে কারাগারে নিয়ে যায় ওকে প্রাণদণ্ড দেওয়ার জন্য। আমি অচিন্তর প্রাণদণ্ড সহ্য করতে না পেরে নিজেকে তখন শেষ করে ফেলি, গলায় তরোয়াল বিধিয়ে। রিমঝিমের স্বপ্নের কথা শুনে পৃথা হো হো করে হেসে উঠে বলে, উফ রিমঝিম, তুই স্বপ্নে নিজেকে মীরাবাই দেখছিস, আবার তোর ভালোবাসা ফিরদৌসের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে প্রাণ ভিক্ষা চাইছিস। উফ, কি ফানি একটা স্বপ্ন! তুই কি ঐতিহাসিক স্বপ্ন ছাড়া আর অন্য কোনো স্বপ্ন দেখতে পারিস না? কোন দিন তুই নিজেকে লর্ড কার্জন হিসেবে দেখছিস, আবার কোন দিন নিজেকে ইংল্যান্ডের রানী হিসেবে। তুই বিশ্বাস কর রিমঝিম, তোর মুখে এই উদ্ভট মার্কা স্বপ্নগুলোর কথা শুনলে না সত্যিই হাসি পায় আমার। রিমঝিমের স্বপ্নের কথা পৃথা বিশ্বাস করে না। রিমঝিম তখন বলে ওঠে একটু রেগে গিয়ে, তুই যখন আমার স্বপ্নের কথা বিশ্বাসই করিস না, তাহলে জিজ্ঞেস করিস কেন আমাকে? এই কথা বলে রিমঝিম বেরোনোর জন্য তৈরি হতে চলে যায়। গাড়িটা কুম্বলগড়ের দুর্গের সামনে থামতেই রিমঝিম পৃথা ও তার কয়েকজন বন্ধুবান্ধব ও স্যারেরা গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে। রিমঝিম গাড়ি থেকে নেমে বন্ধুদের সান্নিধ্য থেকে কিছুটা ছাড়িয়ে দুর্গের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর দুর্গটাকে দুচোখ ভরে দেখে নিয়ে গলায় ঝোলানো ডিজিটাল ক্যামেরাটা নিয়ে দুর্গের কয়েকটা ফটো তুলে ক্যামেরায় বন্দি করে। আবার গাড়ির সামনে ফিরে আসে। তারপর গাড়ির সামনে আসতেই ইতিহাসের প্রফেসর অনিকেত সান্যাল রিমঝিম ও তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, শোনো মেয়েরা, তোমরা আমার আর কুন্তল স্যারের সঙ্গে সঙ্গে দুর্গের ভিতরে যাবে, কারণ এই দুর্গে অনেক অলিগলি ও নিষিদ্ধ জায়গা আছে, যে জায়গাগুলোতে যাওয়া বারণ। তোমরা যদি আমার আর কুন্তল স্যারের সঙ্গে না থাকো, তাহলে এই দুর্গে তোমরা হারিয়ে যেতে পারো। তাই আমি যেমনভাবে তোমাদের দুর্গের ভেতরে নিয়ে যাব, তোমরা সেই রকমভাবে আমার কথা অনুযায়ী দুর্গের ভিতরে যাবে, ঠিক আছে? এরপর রিমঝিম ও তার কলেজের বান্ধবীরা প্রফেসর অনিকেত সান্যালের কথা অনুযায়ী তার সঙ্গে সঙ্গে রাজস্থানে উদয়পুরের বিখ্যাত কুম্বলগড়ের দুর্গের ভিতর প্রবেশ করে। রিমঝিম বন্ধুদের সঙ্গে দুর্গের ভিতর যেতে যেতে দেখে কুম্বলগড়ের দুর্গটা একদম উঁচু পাহাড়ের চূড়ার উপরে, আর দুর্গটা বেশ বিস্তৃত অনেকটা জায়গা জুড়ে। এরপর রিমঝিম দুর্গের ভিতর ঢুকতেই তার গাটা কেমন অস্বাভাবিক রকমের ভারী হয়ে যায়। তার শুধু মনে হতে থাকে তার পিছন পিছন অদৃশ্য কেউ একজন যেন রয়েছে। রিমঝিমের এই রকম মনে হতেই সে পেছন ফিরে তাকায়, কিন্তু কাউকে সে দেখতে পায় না। এরপর সে দুর্গের ভিতর ঢুকতেই দেখে দুর্গের ভিতর সরু সরু গলি অনেকগুলো রয়েছে। সেই গলিগুলো একে বেঁকে এই দিক ওই দিক চলে গেছে, এবং সেই সঙ্গে অসংখ্য ছোট ছোট ঘর। আবার কোনো ঘর বা গলির শেষ প্রান্তে উঠে গেছে সিঁড়ি দুর্গের ওপরে ওঠার জন্য। সেই সিঁড়ির দুই দেওয়াল জুড়ে অসংখ্য নানা ধরনের ছোট বড় কুলুঙ্গি প্রদীপ রাখা রয়েছে, কিন্তু সেই প্রদীপ রাখার কুলুঙ্গির ভিতর অসংখ্য মাকড়সার জাল আর বুনো গাছপালা গজিয়ে উঠেছে। রিমঝিম আনমনে দুর্গটা দেখতে দেখতে আর দুর্গের দেওয়ালের গায়ে হাত বুলোতে বুলোতে আর ক্যামেরায় ছবি তুলতে তুলতে কখন যে বন্ধুদের দল থেকে আলাদা হয়ে যায় এবং দুর্গের বেশ ভিতরে চলে আসে তা রিমঝিমের খেয়াল থাকে না, কারণ সে দুর্গের ভিতর ছবি তুলতে অনেকটাই মশগুল হয়ে গিয়েছিল। এরপর রিমঝিম আপন মনে ক্যামেরায় ছবি তুলতে তুলতে সিঁড়ি দিয়ে উঠে দুর্গটা 3 তলায় প্রবেশ করেছে কখন তা সে খেয়াল করেনি। দুর্গের 3 তলায় গিয়ে যেই ডান দিকের গলিতে ঢুকতে যাবে, হঠাৎ ঘর ঘরে গলায় শুনতে পায়,
কে যেন রিমঝিমকে পেছন দিক থেকে ডাকছে। ম্যাডাম জি, ও ডান দিকের গলিতে একদম যাবেন না, ওইদিকে যাওয়া মানাই আছে। পেছন থেকে ঘরঘরে গলার আওয়াজ শুনে রিমঝিম খানিকটা ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। কাঁপা কাঁপা গলায় বলে, এই ফাঁকা দুর্গের ভিতর আমাকে পিছন থেকে কে ডাকে আবার? এই বলে রিমঝিম ভয়ে ভয়ে পেছন ফিরতেই দেখে তার সামনে তারই বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার গায়ের রং চাপা, লম্বা চুলগুলো কোঁকড়ানো, আর চোখের মণি দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল। ছেলেটার পরনে একটা কম দামি জিন্স আর নীল রঙের শার্ট। রিমঝিম ছেলেটাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। এমন অদ্ভুত ঘোর লাগা দৃষ্টি দিয়ে দেখতে থাকে যেন ছেলেটা তার বহুদিনের চেনা এবং তার সঙ্গে যেন যুগের পর যুগের কোনো এক গভীর সম্পর্ক আছে। রিমঝিম একটা ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, এই তো আমার ফিরদৌস। কতদিন পর আমি তোমাকে দেখছি ফিরদৌস। তুমি তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমার মীরাবাই। রিমঝিমকে ওই রকম অদ্ভুতভাবে তাকাতে দেখে সঞ্জয় একটু লজ্জায় থতমত খেয়ে যায়। তারপর রিমঝিমের উদ্দেশ্যে বলে, ম্যাডাম জি, ওইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? ছেলেটার কথায় রিমঝিমের সম্বিত ফেরে এবং সে যেন কোনো স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসে ধরফরিয়ে বলে ওঠে, আমাকে কিছু বলছেন? ম্যাডাম জি, ডান দিকের গলিটা ভালো না, যাওয়া মানাই আছে। আপনি প্লিজ ওদিকে যাবেন না। কেন? ডান দিকের গলিটায় কি আছে এমন যাওয়া যাবে না যে? ছেলেটা একবার ভয়ে ভয়ে ডান দিকের গলিটার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, अब उस तरफ अब मीरा बाई का जो भूत है वो प्रेतात्मा। ছেলেটার মুখে এই কথা শুনে রিমঝিমের ভুরু দুটো কুঁচকে যায়। উত্তেজিতভাবে বলে ওঠে, কি বলছেন? মীরাবাইয়ের প্রেতাত্মা মানে? বুঝলাম না, ভালো করে বলুন কি বলতে চাইছেন। রিমঝিমের প্রশ্নে ছেলেটা বলতে শুরু করে, ম্যাডাম জি, ওই ডান দিকের গলিটা ভালো নয়, কারণ ওই গলিতে মীরাবাইয়ের প্রেতাত্মা আজও ঘোরাঘুরি করে। এখানকার গ্রামের বাসিন্দারা একদিন ভুল করে এই দুর্গে ঘুরতে ঘুরতে ও ডান দিকের গলিটায় ঢুকে পড়ে এবং দেখে কি লাল ঘাগরা পোড়া লম্বা এলো চুল ছাড়া একটা মেয়ে সামনে কাঁদতে কাঁদতে দুর্গের ডান দিকে গলিটায় ঘুরে বেড়াচ্ছে আর বলছে, আমাকে আমাকে আমার ফিরদৌসের কাছে নিয়ে চলো, আমি এই দুর্গের ভিতরে ভালো নেই। এছাড়া দেখা যায় মেয়েটার পিঠ থেকে टटका लाल रक्त बेरोচ্ছে চুঁয়ে চুঁয়ে। দেখি বোঝা যায় মেয়েটার পিঠে কে যেন তরোয়াল বা ছুরি বিধিয়ে মেয়েটার পিঠটা ফালা ফালা করে কেটে দিয়েছে। আর ফির দুর্গের আশেপাশে যেসব গ্রামের বাসিন্দারা থাকে তারা বলে কি সন্ধ্যের পর থেকে দুর্গের ভিতর একটা মেয়েলি গোলায় কার যেন কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু কে যে এই দুর্গের ভিতর কাঁদে আজ তক কারোর দেখার সাহস হয়নি। এছাড়া গ্রামের কিছু কিছু বাসিন্দারা সন্ধ্যের পর যখন এই দুর্গের পাশ দিয়ে যায় তখন তারা নাকি দেখেছে এই দুর্গের ছাদে একদম একদম কার্নিসের ধারে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে আর সে করুণ সুরে কাঁদে। ছেলেটার মুখে এই সব কথা শুনে রিমঝিম জিজ্ঞেস করে, আপনি এত সব কথা জানলেন কি করে? আর আপনার নাম কি? ম্যাডাম জি, আমি এই দুর্গের গার্ড। কোনো ট্যুরিস্ট পার্টি এখানে ঘুরতে এলে আমি তাদেরকে দুর্গটা ঘুরে দেখাই। আমার নাম সঞ্জয় সিং। সঞ্জয়ের পরিচয় শুনে রিমঝিম আর কিছু বলল না। এরপর রিমঝিম দুর্গের 3 তলাটা কিছুক্ষণ ধরে দেখে নিয়ে ক্যামেরায় কয়েকটা ছবি তুলে যখন সঞ্জয়ের সঙ্গে 3 তলা থেকে নিচে নামতে যাবে, হঠাৎ রিমঝিমের মনে হলো তার পেছন থেকে কে যেন ঘুঙুর পায়ে ছুটে এসে তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। রিমঝিমের এই রকম মনে হতেই সে থমকে দাঁড়িয়ে পড়ে
এবং এদিকে ওদিকে তাকায়। সে দেখার চেষ্টা করে যে ঘুঙুর পায়ে কে ছুটে গেল তার পাশ থেকে তাকে ধাক্কা দিয়ে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। রিমঝিমকে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে সঞ্জয় জিজ্ঞেস করে, ম্যাডাম জি, আপনি এভাবে দাঁড়িয়ে পড়ে পিছন দিকে তাকিয়ে কি দেখছেন? সঞ্জয়ের কথা কানে ভেসে আসতেই রিমঝিমের সম্বিত ফিরে আসে এবং বলে, না, কিছু না, চলুন বেরোনো যাক। এরপর রিমঝিম সঞ্জয়ের সঙ্গে নিচে নামতেই পৃথা ও তার বন্ধুরা তাকে দেখে ছুটে আসে আর বলে, এই রিমঝিম, এতক্ষণ কোথায় ছিলিস? সেই তখন থেকে আমরা তোকে সারা দুর্গ জুড়ে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর ওইদিকে স্যার তোকে দেখতে না পেয়ে আমাদের বকাবকি করছেন। ওই দুর্গটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ছবি তুলছিলাম। কখন যে তোদের থেকে আলাদা হয়ে গেছি খেয়াল করিনি, সরি রে। অনেক ছবি তুলেছিস, চল, সন্ধে হয়ে আসছে, হোটেলে ফিরবি চল। স্যার তোর জন্য গাড়িতে ওয়েট করছে সেই তখন থেকে। এই বলে পৃথা রিমঝিমের হাত ধরে টানতে টানতে দুর্গের বাইরে নিয়ে যায়। পৃথা যখন রিমঝিমকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন রিমঝিম অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে সঞ্জয়ের দিকে তাকিয়েছিল আর বলছিল, সঞ্জয়, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি আমার সেই আগের জন্মের ফিরদৌস। তুমি যে আমার সেই ভালোবাসা। তুমি চিন্তা করো না ফিরদৌস, আমি তোমার কাছে আবার ফিরে আসবো। তুমি দেখে নিও, আমি আর তুমি আবার একসঙ্গে পাশাপাশি ঘুমোবো। কি রে রিমঝিম, ঘুমাবি না? রাত কটা বাজে দেখেছিস? পৃথার প্রশ্নে কান না দিয়ে রিমঝিম তার বিছানার পাশে খোলা জানলা দিয়ে তাকিয়ে চাঁদিনী রাতে যেটুকু আলোর ছটা কুম্বলগড়ের দুর্গের চূড়ার উপর পড়েছিল, সেই দুর্গের চূড়ার দিকে তাকিয়ে আনমনে উদাস গলায় বলে, জানিস পৃথা, এই কুম্বলঘরের দুর্গের রাজা কৃষ্ণচন্দ্র আমাকে ওনার বেগম করতে চেয়েছিলেন, কিন্তু আমি ফিরদৌসকে ভালোবাসতাম বলে আমি ওনার বেগম হইনি, জানিস। রিমঝিমের মুখে এই ধরনের অদ্ভুত উদ্ভট মার্কা কথা শুনে পৃথার মাথাটা দুম করে গরম হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে রিমঝিমের সামনে এসে দাঁড়ায়। তারপর রিমঝিমের কাঁধ ঝাঁকিয়ে বলে, ওই রিমঝিম, তোর মাথা ঠিক আছে তো? তুই তখন থেকে কি উল্টোপাল্টা সব কথা বলছিস? পৃথার কথা শুনে রিমঝিমের সম্বিত ফেরে আর ধরফর করে বলে ওঠে, কি হয়েছে কি? আমার কাঁধ ধরে ঝাঁকাচ্ছিস কেন? তুই তখন থেকে না ঘুমিয়ে জানলার ধারে দাঁড়িয়ে উল্টোপাল্টা বকে যাচ্ছিস আমার কানের পাশে, তাই আমি তোর কান ধরে ঝাঁকিয়েছি। শোন, রাত দুপুরে আমার কানের সামনে উল্টোপাল্টা না বকে ঘুমা গিয়ে। কাল আবার আমাদের সকাল সকাল বেরোতে হবে, স্যার আমাদের কাল সোনার কেল্লা দেখাতে নিয়ে যাবেন। এই বলে পৃথা রিমঝিমকে ঠেলে বিছানায় শুতে পাঠিয়ে দেয় এবং নিজে গিয়েও শুয়ে পড়ে। রিমঝিম, এই রিমঝিম, ওঠো, আর কত ঘুমোবে? উঠে আমার সঙ্গে দুর্গে চলো। সকালে তো দুর্গটা ভালো করে দেখোনি, গিয়ে দেখবে চলো, দুর্গের 3 তলাটা কি সুন্দর। মাঝরাতের দিকে একটা ফ্যাসফ্যাসানি গলার আওয়াজ রিমঝিমের কানে ভেসে আসতেই রিমঝিমের ঘুমটা ভেঙে যায় এবং সে উঠে দেখে ঘরে জ্বলা হালকা নীল আলোয় তার বিছানার পাশে কালো বোরখা পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। কিন্তু রিমঝিম সেই মহিলার মুখটা দেখতে পেল না, কারণ সেই মহিলার পুরো মুখটা কালো ওড়না দিয়ে ঢাকা। শুধু তার কাজল মাখা টানা টানা চোখ দুটো বেরিয়ে আছে। বিছানার পাশে অচেনা মহিলাটিকে দাঁড়িয়ে থাকতে দেখে রিমঝিম ঘুম জড়ানো গলায় এক অদ্ভুত ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কে? এই মাঝরাতে আমার ঘরে কি করছেন? মহিলাটি রিমঝিমের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার হাতটা ধরে এবং টানতে টানতে রিমঝিমকে হোটেল থেকে বের করে কুম্বলগড়ের দুর্গের দিকে নিয়ে যায়। আর রিমঝিম যেন মন্ত্রমুগ্ধের মতো সেই অচেনা মহিলাটির পেছন পেছন যেতে থাকে দুর্গের দিকে।
ম্যাডাম জি, ও ম্যাডাম জি, আপনি সারা রাত এই দুর্গের ভিতরে কি করছিলেন? একটা পুরুষ কণ্ঠ রিমঝিমের কানে ভেসে আসতেই রিমঝিম ধীরে ধীরে চোখ খুলে তাকায় এবং সে চারিদিকে একবার তাকিয়ে দেখে সে কুম্বলগড়ের দুর্গের 3 তলার পরিত্যক্ত ডান দিকের গলিটার মুখে শুয়ে রয়েছে। তার চোখে মুখে সমানে জলের ছেঁটা দিচ্ছে সেই গার্ড সঞ্জয়। সঞ্জয়কে চোখে মুখে জলের ছেঁটা দিতে দেখে রিমঝিম ধরফর করে উঠে বসে এবং চারিদিকে ভয় ভয় তাকিয়ে বলে, সঞ্জয়বাবু, আমি দুর্গের ভিতরে এলাম কি করে? আমাকে কে নিয়ে এলো? রিমঝিমের এই প্রশ্ন শুনে সঞ্জয় একটু অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনি দুর্গে কার সঙ্গে এসেছেন আর কখন এসেছেন নিজে কিছু জানেন না? ये कैसे हो सकता है? না সঞ্জয়বাবু, আমি আমি কিছু জানি না। আমি তো হোটেলে ছিলাম আর আমি তো ঘুমোচ্ছিলাম। আমাকে কে এখানে নিয়ে এসেছে আমি আমি নিজেও জানি না। আপনি আপনি আপনার কথা বিশ্বাস করুন। আর আমি রাতে এই দুর্গের ভিতর কি করতে আসবো আপনি বলুন। রিমঝিমের কথাগুলো শুনে সঞ্জয় খানিকটা অবাক হয়ে যায়। তারপর রিমঝিম প্রশ্ন করে, আচ্ছা সঞ্জয়বাবু, এত সকালে আপনি দুর্গের ভেতরে কি করতে এসেছেন? রিমঝিমের এই প্রশ্ন শুনে সঞ্জয় রিমঝিমের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি ভোরবেলায় স্বপ্ন দেখলাম কি গতকাল রাতে দুর্গে এসে কোনো একটা কিছু দেখে আপনি আপনি বেহুশ হয়ে গিয়েছেন। এই স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে গেল আর আমি ছুটতে ছুটতে দুর্গের ভিতর এসে দেখি কি আপনি সত্যিকারের বেহুশ হয়ে পড়ে আছেন। কি হলো সঞ্জয়বাবু, আপনি কিছু বলছেন না যে? আপনি এই দুর্গের ভিতর সকাল সকাল কি করতে এসেছেন? রিমঝিমের প্রশ্নের আসল কথার জবাব না দিয়ে সঞ্জয় বলে, কেন ম্যাডাম জি, প্রতিদিনকার মতো ডিউটি করতে এসেছিলাম। সঞ্জয়ের এই কথা শুনে রিমঝিম কিচ্ছু বলল না। এরপর সে সঞ্জয়ের কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে ফিরে যায়। হোটেলে ফিরতেই পৃথা তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে রিমঝিম, এত সকালে তুই কোথায় গিয়েছিলিস? আমি সেই তখন থেকে সারা হোটেল তন্ন তন্ন করে খুঁজছি তোকে। পৃথার প্রশ্ন শুনে রিমঝিম গতকাল রাতে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সব চেপে গিয়ে বলে, এই হোটেলের আশপাশটা ঘুরতে গিয়েছিলাম, বলতে পারিস মর্নিং ওয়াক। এর 2 দিন পর রিমঝিম তার বন্ধুদের সঙ্গে রাজস্থানে উদয়পুরে কলেজের এক্সকারশন সেরে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে আসার পর থেকে রিমঝিমের মা অন্তরা দেবী রিমঝিমের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। সেই সঙ্গে ওর এক অদ্ভুত ধারা আচার আচরণ যা অন্তরা দেবীর স্বাভাবিক লাগলো না। একদিন বিকেলবেলায় রিমঝিম সবে কলেজ থেকে ফিরে নিজের ঘরে ঢুকে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নিচ্ছিল। সেই সময় রিমঝিমের মা অন্তরা দেবী রিমঝিমের ঘরে ঢুকে তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, এই রিমঝিম, সকালে তো কিছু খেয়ে বেরোসনি কলেজে। আমি তোর জন্য বিকেলবেলায় অল্প তেল দিয়ে একটু চাউমিন বানিয়েছি, তুই যেমন পছন্দ করিস। আয়, এসে খেয়ে নি দেখি। এরপর চাউমিনটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। অন্তরা দেবীর মুখে চাউমিনের কথা শুনে রিমঝিম উঠে বসে নাক মুখ সিঁটকে ফ্যাসফ্যাসানি গলায় বলে ওঠে, মা, তুমি আমার জন্য চাউমিন বানিয়েছো? ইস, আমি আমি চাউমিন খাবো না। তুমি আমার জন্য ঘি ভাজা মোগলাই পরোটা আর আর কষা কষা ঝাল ঝাল পাঁঠার মাংস রান্না করে দাও। আজ আমি ঘি ভাজা মোগলাই পরোটা আর ঝাল ঝাল পাঁঠার মাংস খাবো। অনেকদিন খাইনি। রিমঝিমের মুখে ঘিয়ে ভাজা মোগলাই পরোটা আর ঝাল ঝাল পাঁঠার মাংস খেতে যাওয়ার কথা শুনে অন্তরা দেবী একটু অবাক হয়ে বলে, হ্যাঁ রে রিমঝিম, তুই তো ঘিয়ে ভাজা মোগলাই পরোটা পছন্দ করিস না, তা আজ হঠাৎ তুই মোগলাই পরোটা খেতে চাওয়ার কথা বলছিস? আর তুই তো একদম তেল ঘি মাখন এসব কিছুই খাস না, ওইগুলো তো তুই পছন্দই করিস না। তুই তো ডায়েট করছিস, তোর তো তেল ঘি ঝাল এসব খাওয়া বারণ। তা তুই মোগলাই পরোটা খাওয়ার কথা বলছিস, ঝাল ঝাল পাঁঠার মাংস খেতে চাইছিস, কি ব্যাপার বলতো? অন্তরা দেবীর এই প্রশ্নে কোনো উত্তর না দিয়ে রিমঝিম একটু রেগে গিয়ে আবার ফ্যাসফ্যাসানি গলায় বলে ওঠে, মা,
তুমি আমাকে ঝাল ঝাল পাঁঠার মাংস কষা আর ঘিয়ে ভাজা মোগলাই পরোটা রান্না করে দিবে কিনা বলো। আমি আমি কিন্তু দোকান থেকে কিনে এনে খাবো। রিমঝিমের মুখে এই প্রশ্ন শুনে অন্তরা দেবী বলে, এখন তো ঘরে পাঁঠার মাংস নেই, কিন্তু তুই কাল অবধি ওয়েট কর, আমি ঠিক কাল বিকেলে ঝাল ঝাল পাঁঠার মাংসের কষা আর ঘিয়ে ভাজা মোগলাই পরোটা খাওয়াবো। এই এই তোকে কথা দিচ্ছি। না না, আমি আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমি আজ এক্ষুনি খাবো। এই বলে রিমঝিম বিছানা থেকে উঠে ফাস্ট ফুডের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং 1 ঘন্টা পর একটা বড় সাদা প্যাকেট হাতে নিয়ে ফেরে। তারপর রিমঝিম সেই প্যাকেট খুলতেই অন্তরা দেবী দেখেন ওই প্যাকেটের বাক্সের ভিতর সত্যি সত্যিই মোগলাই পরোটা আর বেশ ঝাল ঝাল কষা কষা পাঁঠার মাংস রয়েছে। রিমঝিমকে তৃপ্তি সহকারে খেতে দেখে অন্তরা দেবী বলে ওঠেন, মা, আমি কাল সকাল সকাল বাজারে গিয়ে পাঁঠার মাংস আনবো, কেমন? তুই বিকেলবেলায় কলেজ থেকে ফিরলে তোর কথা মতো পাঁঠার মাংস আর মোগলাই পরোটা বানিয়ে রাখবো। তুই কলেজ থেকে ফিরে এসে তখন খাস, কেমন? মায়ের মুখে এই কথা শুনে রিমঝিম খেতে খেতে বলে ওঠে, না মা, আমি কাল মোগলাই পরোটা মাংস খাবো না। কাল তুমি আমার জন্য মটন কোরমা আর একটু বিরিয়ানি করো, যেমন আগেকার দিনে রাজা বাদশারা খেত। আমি ওটাই খাবো। অনেকদিন বিরিয়ানি খাইনি। আমি কলেজ থেকে ফিরে এসে বাদশাহী আমলের রান্না করা মটন কোরমা আর বিরিয়ানি খাবো। রিমঝিমের আবদার শুনে অন্তরা দেবী বলে, আচ্ছা বেশ, তাই হবে। রিমঝিমের এই প্রথম অদ্ভুত আচরণ দেখে অন্তরা দেবী খুব একটা পাত্তা দেয় না। এই ঘটনার পরদিন মাঝরাতে একটা ঘুঙুরের ছনছন আওয়াজে অন্তরা দেবীর ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই অন্তরা দেবী উঠে বসে হাই তুলতে তুলতে বলে, এত মাঝরাতে ঘুঙুর পরে কে নাচছে? আর ঘুঙুরের আওয়াজটা শুনে মনে হচ্ছে খুব কাছ থেকে আসছে, দেখতে হচ্ছে তো। এই বলে অন্তরা দেবী নিজের ঘর ছেড়ে বেরিয়ে যেই রিমঝিমের ঘরের সামনে দিয়ে পেরোতে যাবে, দেখে রিমঝিম তার ঘরে নেই। রিমঝিমকে ঘরে দেখতে না পেয়ে অন্তরা দেবী বলে, এই মাঝরাতে মেয়েটা আবার কোথায় গেল? এই বলে অন্তরা দেবী একতলার সিঁড়ি দিয়ে উঠে দোতলার ছাদের দরজার কাছে যেতেই সে থমকে দাঁড়িয়ে পড়ে। শোনে ঘুঙুরের আওয়াজটা ছাদ থেকেই আসছে। ছাদ থেকে ঘুঙুরের আওয়াজ শুনে অন্তরা দেবী খানিকটা ভয় পেয়ে যায়। বলে, এত রাতে আমাদের ছাদে ঘুঙুর পরে কে নাচছে? এই বলে অন্তরা দেবী ছাদে যেতেই ছাদের আলোটা জ্বালাতেই তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখে রিমঝিম ঘুঙুর পরে ছাদে নাচছে পাগলের মতন। মাঝরাতে ছাদে রিমঝিমকে পাগলের মতন নাচতে দেখে অন্তরা দেবী ছুটে যায়, তার হাত ধরে বলে, হেই হেই, তুই মাঝরাতে ছাদে পাগলের মতো নাচ করছিস কেন? হেই, কি হলো তোর? হ্যাঁ, ভূতে ধরলো নাকি? হ্যাঁ? অন্তরা দেবীর গলা শুনে রিমঝিম নাচ করা থামিয়ে অন্তরা দেবীর দিকে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকায়। তারপর হিস হিসে গলায় বলে, আমি তো নাচতে খুব ভালোবাসি, তুমি জানো না? হ্যাঁ, আমি তো বেগম মীরাবাই। তুমি আমাকে থামালে কেন? রিমঝিমের এই কথা শুনে অন্তরা দেবী হতভম্ব হয়ে যায়। বলে, তুই তো কোনোদিন নাচ ভালোবাসতিস না, তা আজ হঠাৎ তুই নাচ করছিস কেন? আর এত সুন্দর নাচ তুই কোথা থেকে শিখলি? অন্তরা দেবীর প্রশ্ন শুনে রিমঝিম বলে ওঠে, তুমি শুনতে চাও আমি এত সুন্দর নাচ কোথা থেকে শিখলাম? আমায় নাচ শিখিয়েছেন আমার গুরুমা মুস্কান জাভেদ। উনি একসময় লখনৌ শহরের বড় বাইজি ছিলেন। ওনার কাছ থেকে অনেক মেয়ে নাচ শিখে নানা দেশে বিদেশে রাজরাজাদের বাদশাদের রাজপ্রাসাদে বা দুর্গের বড় বড় রাজাদের ও সম্রাটদের
নাচ দেখাতো। আমি আমার গুরুমা মুস্কান জাভেদের কাছ থেকে নাচ শিখে রাজস্থানের উদয়পুরে কুম্ভলগড়ের দুর্গে মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনে নাচ দেখাতাম। এক কথায় বলা যায় আমি বাইজি ছিলাম। বাইজি মীরাবাই আমার নাম। এই বলে রিমঝিম অন্তরা দেবীর হাতটা সরিয়ে নিয়ে আবার ছাদে পাগলের মতো নাচতে শুরু করল। রিমঝিমের এই অদ্ভুত ধরনের আচার আচরণ আর ওর ওই ঐতিহাসিক উদ্ভট মার্কা কথা শুনে অন্তরা দেবী অবাক হয়ে যায়। ভোর 4:30 পর্যন্ত রিমঝিমের এই পাগলামি চলার পর সে নিজে নিজে ঘরে চলে যায় এবং গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা রিমঝিম আরও একটা কাণ্ড ঘটায়। রিমঝিম কলেজে কী পোশাক পরে যাবে সেটা রোজ অন্তরা দেবী রিমঝিমের স্নান করতে যাওয়ার সময় বের করে রাখতেন। সেই দিনও তিনি রিমঝিম যখন স্নান করতে গিয়েছিল তখন রিমঝিমের জন্য জিন্স আর একটা টপ বের করে বিছানার ওপর রেখে রিমঝিমের জন্য খাবার বাড়তে আর কলেজে কি টিফিন নিয়ে যাবে সেটা গুছাতে গিয়েছিল। এর ঠিক 5-10 মিনিট পর অন্তরা দেবী রান্নাঘর থেকে রিমঝিমের জন্য খাবারের থালাটা নিয়ে এসে যেই ডাইনিং টেবিলে রিমঝিমের সামনে খাবারের থালাটা রাখতে যাবে তখন রিমঝিমের পোশাক আশাক দেখে অন্তরা দেবীর চোখ তো কপালে উঠে যায়। দেখে রিমঝিম খুব সুন্দর কালো ডিজাইন করা একটা চুড়িদার পরেছে, কিন্তু তার মুখটা পুরো কালো ওড়না দিয়ে ঢাকা মুসলিম নারীদের মতন, আর চোখ দুটোয় টানা টানা কাজল আর সুরমা লাগানো, কানে বিরাট বড় বড় ঝুমকো দুল। রিমঝিমের এই অদ্ভুত ধরনের পোশাক আশাক আর সাজগোজ দেখে অন্তরা দেবী ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই রিমঝিম, তুই তুই এ কি ধরনের সাজ সেজেছিস? তুই তো জীবনে চুড়িদার পরিসনি, আর আজ পরেছিস কেন? আর মাথায় 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 আর সারা মুখে এইভাবে এইভাবে ওড়না জড়িয়েছিস কেন? হ্যাঁ হ্যাঁ। অন্তরা দেবীর কথা শুনে রিমঝিম অন্তরা দেবীকে যা ডেকে ওঠে তা শুনে অন্তরা দেবী আরও অবাক হয়ে যায়। রিমঝিম তার মাকে বলে, আম্মা আম্মা, আমি তো চুড়িদারই পরি, আমি তো এই ধরনের সাজই সাজি, তুমি এত অবাক হচ্ছ কেন? রিমঝিমের মুখে আম্মা ডাক শুনে অন্তরা দেবী অবাক হয়ে যায়। তখন রিমঝিমের গালে একটা ঠাস করে চড় মেরে বলে, এই তুই আমাকে কি বলে ডাকছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোর মা, আম্মা হতে যাব কেন? হ্যাঁ, ভালো করে দেখ দেখ, আমার দিকে তাকিয়ে দেখ। অন্তরা দেবীর এই কথায় রিমঝিম কোনো পাত্তা না দিয়ে অন্তরা দেবীর দিকে একবার তাকিয়ে একটা সাপুদের হাসি হেসে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। রিমঝিম কলেজ বেরিয়ে যেতেই অন্তরা দেবী হাউ হাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, হে ভগবান, রাজস্থান থেকে ফিরে এসে আমার মেয়েটার কি হলো গো? ঠাকুর ঠাকুর, আমাকে বলে দাও এই মেয়েটাকে এই বিপদের হাত থেকে কিভাবে রক্ষা করব। ঠাকুর, ও ঠাকুর। কিছুক্ষণ ধরে ঠাকুরের বেদির সামনে অন্তরা দেবী কান্নাকাটি করার পর যখন একটু ধাতস্থ হয় তখন উঠে রিমঝিমের প্রিয় বান্ধবী পৃথাকে ফোন করে। পৃথার ফোনে দুবার রিং হতেই পৃথা ফোনটা ধরে। অন্তরা দেবী রিমঝিম এই দুদিন ধরে বাড়িতে কি কি আচার আচরণ করছে সব পৃথাকে ফোনে বলতেই পৃথা খানিকটা অবাক হয়ে যায়। বলে, আন্টি, আজ কলেজ ফেরত রিমঝিমের সঙ্গে আমি আপনার বাড়িতে আসব আর দেখব রিমঝিম কী ধরনের অদ্ভুত আচরণ করছে আপনার সঙ্গে। আপনি রিমঝিমের যে অদ্ভুত আচার আচরণের কথা বলছেন তা আমার খুব একটা স্বাভাবিক লাগছে না। ওর মধ্যে নিশ্চয়ই কেউ প্রবেশ করেছে, ও হয়তো নিজের অজান্তে এই অদ্ভুত ধরনের আচার আচরণগুলো করে ফেলছে। তুই তো ঠিকই বলেছিস পৃথা, ওর মধ্যে এমন অদৃশ্য কেউ হয়তো প্রবেশ করেছে, তাই ও হয়তো নিজের অজান্তে এই অদ্ভুত ধরনের আচার আচরণগুলো করে ফেলেছে। এটা তো আমি ভেবে দেখিনি। ক্লাস শুরু হবে বলে পৃথা অন্তরা দেবীকে বলে, কাকিমা, এক্ষুনি ক্লাস শুরু হবে, আমি ফোনটা এখন রাখছি, তুমি চিন্তা করো না, বিকেলে আমি তোমার বাড়িতে আসছি রিমঝিমের সঙ্গে। এই বলে পৃথা অন্তরা দেবীর ফোনটা কেটে দেয়। সদর দরজায় কলিং বেলের শব্দ হতেই অন্তরা দেবী ঘড়ির দিকে তাকিয়ে বলে,
বিকেল 5টা বাজে। মনে হয় পৃথা আর রিমঝিম এসেছে। যাই যাই দরজাটা খুলি। এই বলে অন্তরা দেবী সদর দরজার কাছে গিয়ে দরজাটা খুলতেই দেখে পৃথা একা দাঁড়িয়ে। পৃথাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা দেবী জিজ্ঞেস করে, হ্যাঁ রে পৃথা, তুই একা? রিমঝিম রিমঝিম কোথায়? ও ও আসেনি? না আন্টি, ও আসেনি। ওকে আমার সঙ্গে আসতে বলেছিলাম, কিন্তু ও জানালো ওর নাকি কী সব শপিং করার আছে, তাই কলেজ শেষ হওয়ার পরে শপিং করতে বেরিয়ে গেছে। পৃথার মুখে রিমঝিমের শপিং করতে যাওয়ার কথা শুনে অন্তরা দেবী একটু অবাক হয়ে বলে, ও কি কেনাকাটা করতে গেছে? তোকে কিছু বলে গেছে? না আন্টি, ও তো কিছু বলেনি আমাকে। সন্ধে 7:30 নাগাদ সদর দরজায় আরও একবার কলিং বেল বাজতেই অন্তরা দেবী বলে ওঠেন, ওই ওই মনে হয় রিমঝিম এলো। দাঁড়া, তুই বস, আমি গিয়ে দরজা খুলি। এই বলে অন্তরা দেবী সদর দরজা খুলতেই দেখে রিমঝিম দাঁড়িয়ে আছে। হাতে তার প্রচুর শপিংয়ের ব্যাগ। রিমঝিমের হাতে শপিংয়ের ব্যাগগুলো দেখে অন্তরা দেবী একটু রেগে গিয়ে জিজ্ঞেস করে, হাতে তোর এত শপিংয়ের ব্যাগ কেন? এত কি শপিং করেছিস তুই? হ্যাঁ, রিমঝিম বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে বলল, অনেক কিছু। আম্মা দাঁড়াও, দেখাচ্ছি। রিমঝিমের মুখে আম্মা ডাক শুনে পৃথা অবাক হয়। এরপর রিমঝিম ডাইনিং রুমের সোফায় বসে শপিংয়ের ব্যাগগুলো থেকে যা যা জিনিস বের করে দেখালো তা দেখে অন্তরা দেবী ও পৃথার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ওরা দেখে রিমঝিম যাবতীয় নানা ধরনের নানা ডিজাইনের চুড়িদার, লেহেঙ্গা, সুগন্ধি আতরের সেন্টের বোতল, নানা ধরনের প্রসাধনী ও সাজগোজের জিনিস কিনে নিয়ে এসেছে, এবং সব দামি দামি রাজরাজাদের বাদশাদের আমলের জিনিসপত্র। দামি দামি জিনিসপত্রগুলো দেখে পৃথা জিজ্ঞেস করে রিমঝিমকে, এই রিমঝিম, তুই এত দামি দামি লেহেঙ্গা, চুড়িদার আর এই প্রসাধনী জিনিসগুলো কিনে এনেছিস কেন? এগুলো নিয়ে কী করবি তুই? পৃথার প্রশ্ন শুনে রিমঝিম গায়ে একটা দামি খুব সুন্দর ডিজাইনের চুড়িদার ফেলে বলে, এই জিনিসগুলো পরবো বলেই তো কিনেছি। খুব সুন্দর হয়েছে না রে পৃথা? রিমঝিমের ফ্যাসফ্যাসানি গলার আওয়াজ শুনে পৃথা ভয় খানিকটা চমকে ওঠে। মনে মনে বলে, রিমঝিমের গলা থেকে অদ্ভুত ধরনের ফ্যাসফ্যাসানি গলার আওয়াজ বেরোচ্ছে। কি ব্যাপার, ওর হলোটা কি? পৃথা রিমঝিমের কোনো প্রশ্নের জবাব দেয় না। রিমঝিমের এই অদ্ভুত ধরনের আচার আচরণ আর ওর ওই ফ্যাসফ্যাসানি গলার আওয়াজ শুনে পৃথা উল্টে অন্তরা দেবীর কানে কানে গিয়ে বলে, কাকিমা, রিমঝিমের এই অদ্ভুত ধরনের আচার আচরণ আর ওর ওই ফ্যাসফ্যাসানি গলার আওয়াজটা আমার কিন্তু একদমই স্বাভাবিক লাগছে না। আরও কয়েকটা দিন এই ধরনের আচার আচরণগুলো দেখি, তারপর আমাদের কিছু একটা ব্যবস্থা নিতেই হবে ওর জন্য। পৃথা যখন অন্তরা দেবীর কানে কানে কথাগুলো বলছিল, রিমঝিম তখন হঠাৎ করে বলে ওঠে, এই পৃথা, শোন, তুই আমাকে আর রিমঝিম বলে ডাকবি না। আমার নাম মীরাবাই। আমাকে মীরাবাই বলে তুই ডাকবি এবার থেকে, ঠিক আছে? রিমঝিমের মুখে মীরাবাই নামটা শুনে অন্তরা দেবী ও পৃথা আরও অবাক হয় এবং দুজন দুজনের দিকে তাকায়। রিমঝিম তারপর তার শপিং করা জিনিসগুলো গোছাতে গোছাতে পৃথাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে পৃথা, অনেক তো রাত হলো, তুই বাড়ি ফিরবি না? রিমঝিমের প্রশ্ন শুনে পৃথা অন্তরা দেবীর দিকে তাকিয়ে বলে, না রে, আজ বাড়িতে মা বাবা কেউ নেই, একটা দূরের বিয়ে বাড়িতে গেছে। ফিরতে ফিরতে তাদের পরশু রাত হবে, তাই বাড়িতে একা একা ভালো লাগছিল না, খুব বোরিং লাগছিল বলে তোর বাড়ি চলে এলাম, তোর সঙ্গে সময় কাটাবো বলে। কেন, তোর কি কোনো প্রবলেম হচ্ছে নাকি আমি এসেছি বলে? না না, কিসের প্রবলেম? কোনো প্রবলেম নেই, তুই বস, আমি এই জিনিসগুলো আলমারির মধ্যে গুছিয়ে রেখে আসছি। এই বলে রিমঝিম তার ঘরে চলে যেতেই পৃথা অন্তরা দেবীকে বলে, আমার মনে হয় কাকিমা, আমাদের রিমঝিমকে নিয়ে রাজস্থানে উদয়পুরে কুম্বলগড়ের দুর্গে যাওয়াটাই ভুল হয়েছে। আমার মনে হয় ওই দুর্গের ভিতরে গিয়ে ওর সঙ্গে এমন কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে যেটা আমাদের চোখের আড়ালে, যেই কারণে ও ওই রকম অস্বাভাবিক আচার আচরণ করছে। সেটা কি তা আমাকে জানতেই হবে যেভাবেই হোক। রাতে খাওয়া দাওয়ার সময় রিমঝিম আরও একটা কাণ্ড করে বসে। অন্তরা দেবী পৃথাকে প্লেটে রুটি দিয়ে রিমঝিমের প্লেটে দিতে যাবে, হঠাৎ রিমঝিম বলে ওঠে,
আম্মা, আমি আমি রুটি আলু ভাজা খাবো না। তুমি আমার জন্য এক্ষুনি ঢাকাই পরোটা আর চিকেন তন্দুরি, মটন কষা, সিমুইর পায়েস রান্না করে দাও। আমি আমি ওগুলোই খাবো। রিমঝিমের এই বায়না শুনে অন্তরা দেবী বলেন, তুই তো রুটি আলু ভাজা খেতে ভালোবাসতিস বরাবর, তাই আজ রাতে তোর জন্য রুটি আলু ভাজা করেছি। তুই খাবি না? আর তুই যে খাবারগুলোর কথা বলছিস সেগুলো এত রাতে এখন আমি কোথায় পাবো বলতো? অন্তরা দেবীর এই কথা শুনে রিমঝিম ভীষণ রেগে যায় এবং অন্তরা দেবীর দিকে লাল জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে হিস হিসে গলায় বলে, আমি যে খাবারগুলোর কথা বলছি তুমি যদি না দিতে পারো তাহলে আমি এই রুটি আলু ভাজা খাবো না। এই আমি তোমাকে বলে দিলাম আম্মা। এই বলে রিমঝিম খাবারের প্লেটটা এক টান মেরে ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে গজগজ করতে করতে ঘরে চলে যায়। রিমঝিমের আবার এই অস্বাভাবিক আচার আচরণ দেখে পৃথা হতভম্ব হয়ে যায়। মনে মনে বলে, রিমঝিম যে খাবারগুলোর কথা বলছে ওই খাবারগুলো তো আগেকার দিনে মুসলমান রাজা রাজরার বেগমরা খেত, আর ও তো কোনোদিন ওইসব তেল ঝাল মশলা জাতীয় খাবার পছন্দই করতো না, সব সময় হালকা খাবার পছন্দ করতো। কিন্তু হঠাৎ ওই খাবারগুলো খেতে চাইছে কেন? কি হলো ওর হঠাৎ করে? রিমঝিম যখন মনে মনে এই কথাগুলো বলছিল, ওইদিকে অন্তরা দেবী মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, আরে পৃথা, আমি আমি রিমঝিমটাকে নিয়ে কি বিপদের মুখে পড়লাম বলতো? তুই কিছু একটা কর মা। ও যদি এই ধরনের পাগলামি করতে থাকে আমার চোখের সামনে, তাহলে আমি মরেই যাব। অন্তরা দেবী যখন পৃথাকে এই কথাগুলো বলছিল, হঠাৎ সেই সময় গতকাল রাতের মতো ছাদ থেকে ঘুঙুরের আওয়াজ শুনতে পায় ওরা। ছাদ থেকে ঘুঙুরের ছনছন আওয়াজটা শুনে পৃথা খানিকটা চমকে যায়, বলে, আন্টি, তোমাদের বাড়ির ছাদ থেকে ঘুঙুরের আওয়াজ আসছে মনে হচ্ছে না? তোমাদের বাড়িতে ছাদে ঘুঙুর পড়ে কে নাচে এত রাতে? পৃথার কথা শুনে অন্তরা দেবী সিঁড়ির দিকে যায়। তারপর পৃথার দুটো হাত চেপে ধরে ভয়ার্ত গলায় বলে, ওই ওই আবার শুরু করেছে গতকাল রাতের মতো। আজও পাগলামি শুরু করেছে তোর বান্ধবী। কি পাগলামি আন্টি? চল চল আমার সঙ্গে ছাদে চল, গিয়ে নিজের চোখে তোর প্রিয় বান্ধবীর পাগলামি দেখবি। এই বলে অন্তরা দেবী পৃথাকে ছাদে নিয়ে যায় এবং ছাদে গিয়ে অন্তরা দেবী আলোটা জ্বালাতেই পৃথা দেখে রিমঝিম একটা সুন্দর ডিজাইন করা লেহেঙ্গা পরে বাইজিদের মতো খুব সুন্দর করে সেজে পায়ে একটা ঘুঙুর পরে সারা ছাদ জুড়ে পাগলের মতো নাচছে আর গান গাইছে। রিমঝিমের আবার এই অদ্ভুত আচার আচরণ দেখে পৃথার মাথায় হাত উঠে যায়। অন্তরা দেবী কাঁদতে কাঁদতে পৃথাকে বলে, দেখছিস দেখছিস তোর বান্ধবী কেমন পাগলামি করছে? গতকাল রাতেও এই ধরনের আচার আচরণ করেছে জানিস পৃথা? কি হবে? অন্তরা দেবীর কথা শুনে পৃথা বেশি দেরি না করে তার হাতে ধরা ফোনটা থেকে কাকে যেন কল করে এবং বেশ অনেকক্ষণ ধরে কার সঙ্গে যেন কথা বলে রিমঝিমকে নিয়ে। তারপর ফোনটা কেটে দিয়ে পৃথা অন্তরা দেবীর কাছে এসে বলে, আন্টি, আমার সঙ্গে একটা জায়গায় যাবেন কাল? কোথায় রে পৃথা? আমার বাবার এক বন্ধুর বাড়িতে। উনি একজন বড় মাপের তান্ত্রিক এবং জ্যোতির্বিদ। আমার মনে হয় আন্টি, তুমি যদি একবার ওনার কাছে গিয়ে রিমঝিমের ব্যাপারে সব খুলে বলো, উনি হয়তো রিমঝিমকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন। পৃথার মুখে তার বাবার তান্ত্রিক বন্ধুর কথা শুনে অন্তরা দেবী জিজ্ঞেস করেন, আচ্ছা পৃথা, তোর বাবার তান্ত্রিক বন্ধুটির নাম কি? তান্ত্রিক কমলেশ্বর গাঙ্গুলি। পৃথা, কালই আমি ওনার কাছে যাব। আমার মনে হয় আমাদের বেশি দেরি করা ঠিক হবে না। রিমঝিম কাল কলেজ বেরিয়ে গেলেই আমি তোমাকে ওনার কাছে নিয়ে যাব, চিন্তা করো না আন্টি। এরপর পৃথা ও অন্তরা দেবী দেখে ভোর 4:30 পর্যন্ত রিমঝিমের ওই পাগলের মতো সারা ছাদ জুড়ে নাচ চলার পর রিমঝিম নিজে থেকেই থেমে যায় এবং একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলে যায়। তারপর মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে হাঁটতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। রিমঝিম যখন মন্ত্রমুগ্ধের মতো নিজের ঘরে চলে যাচ্ছিল, ওকে দেখে মনে হচ্ছিল ওর হাত ধরে অদৃশ্য কেউ একজন ওকে টানতে টানতে ওর ঘরে ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছে।
পৃথা মা, তুই অনেকদিন পর যে আমার বাড়িতে, কি ব্যাপার? বাড়ির সবাই ভালো আছে তো? পৃথা কমলেশ্বর বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে করতে বলে, হ্যাঁ কাকাবাবু, বাড়ির সবাই ভালো আছেন, কিন্তু একটা দরকারে আমি তোমার কাছে এসেছি। কি দরকারে? বল মা, বল। কমলেশ্বর তান্ত্রিকের প্রশ্ন শুনে পৃথা অন্তরা দেবীর দিকে তাকায় আর বলে, কাকাবাবু, আমার পাশে যাকে দেখছেন উনি হলেন আমার এক প্রিয় বান্ধবীর মা। উনি হঠাৎ একটা বড় বিপদে পড়েছেন বলে আমি ওনাকে আপনার কাছে নিয়ে এসেছি। পৃথার মুখে এই কথা শুনে কমলেশ্বর বাবু অন্তরা দেবীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা, আপনি কি বিপদে পড়ে আমার কাছে এসেছেন? একটু বলবেন, যদি কিছু আপনাকে সাহায্য করতে পারি। কমলেশ্বর বাবুর প্রশ্ন শুনে অন্তরা দেবী তখন রিমঝিম রাজস্থান থেকে ফেরার পর সে কি কি অদ্ভুত আচার আচরণ করছে সব খুলে বলে। অন্তরা দেবীর মুখ থেকে রিমঝিমের সম্পর্কে সব কথা শুনে কমলেশ্বর বাবু কিছুক্ষণ নীরব থেকে কি যেন একটা চিন্তা করে, তারপর বলে, আমার মনে হয় অন্তরা দেবী, আপনার মেয়ে রাজস্থানে গিয়ে এমন একটা হয়তো নিষিদ্ধ পরিত্যক্ত জায়গায় গিয়েছিল, যে জায়গায় যাওয়া বারণ। সেই জায়গার কোনো নেগেটিভ এনার্জি বা কোনো অতৃপ্ত আত্মা আপনার মেয়েকে বশ করে নিয়েছে, বা অতৃপ্ত আত্মার কোনো কড়া নজর পড়েছে, তাই ও এই অদ্ভুত ধারা আচার আচরণ করছে। কিন্তু কে যে ওকে বশ করেছে সেটাই আমাকে এখন জানতে হবে। তা আপনার মেয়ে বাড়ি আছে? হ্যাঁ, ও বাড়ি আছে। আজ শরীরটা ভালো নেই বলে কলেজে যায়নি ও। এরপর কমলেশ্বর বাবু বেশি দেরি না করে তার কাঁধের কাপড়ের ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পৃথা ও অন্তরা দেবীর সঙ্গে তাদের বাড়িতে রওনা দেয়। অন্তরা দেবী বাড়ির দরজা খুলতেই কমলেশ্বর বাবু বাড়ির ভিতর ঢোকে। কিছুক্ষণ দাঁড়িয়ে বাড়ির ভিতরে চারিদিকের পরিবেশটা একবার ভালো করে দেখে নেয়, তারপর অন্তরা দেবীর দিকে তাকিয়ে বলে, আপনার মেয়ে রিমঝিম কোথায়? ও নিজের ঘরেই আছে। আসুন না, আসুন। এই বলে অন্তরা দেবী কমলেশ্বর বাবুকে নিয়ে রিমঝিমের ঘরে ভিতর প্রবেশ করতেই ওরা তিনজন দেখে রিমঝিম বাইজির সাজে সেজে তার ঘরের আয়নার সামনে বসে রয়েছে এবং হাতে একটা নাচ করার ঘুঙুর নিয়ে সেই ঘুঙুরের দিকে তাকিয়ে একটা দেশওয়ালি হিন্দি গান গাইছে গুনগুন করে। কিন্তু রিমঝিম কি গান গাইছে তা বোঝা গেল না। রিমঝিমকে আয়নার সামনে বসে গুনগুন করে গান গাইতে দেখে রিমঝিমকে ভালো করে প্রত্যক্ষ করে নিয়ে কমলেশ্বর বাবু ধীরে ধীরে রিমঝিমের দিকে এগিয়ে যায়। কমলেশ্বর বাবু যে রিমঝিমের ঘরে প্রবেশ করেছে তা রিমঝিম খেয়াল করল না, কারণ সে ঘুঙুরটার দিকে তাকিয়ে এতটাই বিভোর হয়ে গুনগুন করে গান করছিল। এরপর কমলেশ্বর বাবু রিমঝিমের কাছে গিয়ে তার কাঁধের কাপড়ের ব্যাগটা থেকে একটা তামার মুদ্রা বের করে। তারপর সেই মুদ্রার দিকে তাকিয়ে কি একটা বিড়বিড় করে মন্ত্র জপ করে সেই তামার মুদ্রাটা রিমঝিমের কপালের মাঝখানে ধরে। তারপর আবার কি একটা বিড়বিড় করে মন্ত্র জপ করে রিমঝিমের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে রিমঝিম গভীর ঘুমে তলিয়ে যায়। রিমঝিমকে ঘুমিয়ে পড়তে দেখে কমলেশ্বর বাবু অন্তরা দেবীর দিকে তাকিয়ে বলে, অন্তরা দেবী, আপনি রিমঝিমকে বিছানায় শুয়ে দিন। কমলেশ্বর বাবুর কথা মতো পৃথা ও অন্তরা দেবী রিমঝিমকে ধরে বিছানায় শুইয়ে দিতেই কমলেশ্বর বাবু অন্তরা দেবীর দিকে তাকিয়ে বলেন, আমি এখন রিমঝিমের উপর যা আমার তন্ত্র সাধনা প্রয়োগ করব, সেই তন্ত্র সাধনাগুলো দেখে আপনি ভয় পাবেন না অন্তরা দেবী, কারণ এতে আপনার মেয়েরই ভালোই হবে। কমলেশ্বর বাবুর কথা শুনে অন্তরা দেবী দুহাত জড়ো করে কাঁদতে কাঁদতে বলে, আপনি শুধু দয়া করে আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান। এরপর কমলেশ্বর তান্ত্রিক তার কাঁধের ব্যাগ থেকে একটা মাঝারি মাপের কাঁচের বোতল বের করে সেই কাঁচের বোতলে থাকা কিছুটা জল রিমঝিমের বিছানার চারিদিকে প্রদক্ষিণ করে ছড়িয়ে দেয়। তারপর একটা লাল লকেট দেওয়া হার নিয়ে রিমঝিমের মুখের সামনে ঝুলিয়ে ধরে চোখ বন্ধ করে আবার কিসব বিড়বিড় করে মন্ত্র জপ করে এবং কিছুক্ষণ পর চোখ খুলে রিমঝিমের দিকে তাকিয়ে কমলেশ্বর তান্ত্রিক জিজ্ঞেস করে, এই বল, বল তুই কে? কিছুক্ষণ সব নীরব। তারপর
একটা ফ্যাঁসফ্যাঁসে গলা শোনা যায়। ফ্যাঁসফ্যাঁসে গলার আওয়াজটা শোনা যেতেই পৃথা ও অন্তরা দেবী তাকিয়ে দেখে রিমঝিমের গলা থেকে ফ্যাঁসফ্যাঁসে আওয়াজটা আসছে এবং সে চোখ বন্ধ করে সেই ফ্যাঁসফ্যাঁসে গলায় বলছে, আমি রাজস্থানের উদয়পুরের কুম্ভলগড়ের দুর্গের বাইজি মীরাবাই। তা তুই এই মেয়েটার শরীরে বাসা বেঁধেছিস কেন? ও কি অন্যায় করেছে বল তোর সঙ্গে? কিছুক্ষণ নীরবতার পর রিমঝিম ওরফে মীরাবাই আবার ফ্যাঁসফ্যাঁসানি গলায় উত্তর দেয়, এই মেয়ে রাজস্থানে উদয়পুরে কুম্ভলগড়ের দুর্গে ঘুরতে এসে দুর্গের একটা নিষিদ্ধ জায়গায় নিজের অজান্তে প্রবেশ করেছিল এবং ওই নিষিদ্ধ জায়গায় আমার কবর ছিল। সেই কবরের উপরও নিজের পা রেখেছিল বলে আমি খুব রেগে যাই এবং আমি ওকে তখন বশ করি। মীরাবাইয়ের কথা শুনে কমলেশ্বর বাবু জিজ্ঞেস করে গম্ভীর গলায়, ও তো নিজের অজান্তে তোর কবরের উপরে পা রেখেছে, ও ভুল করেছে, কিন্তু এবার যে তোকে ওকে ছেড়ে দিতে হবে, তা বল কি করলে তুই ওকে মুক্তি দিবি চিরদিনের মতো? আবার কিছুক্ষণ নীরবতা। তারপর মীরাবাই ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে ওঠে, আমার অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে হলে রাজস্থানে উদয়পুরের কুম্ভলগড়ের দুর্গে গিয়ে দুর্গের 3 তলায় ডান দিকে একটা সুড়ঙ্গ আছে। সেই ডান দিকে সুড়ঙ্গ দিয়ে ঢুকে সেই সুড়ঙ্গের বাঁ দিকে একটা ছোট্ট প্রথম ঘর পড়বে। সেই ঘরের মাঝামাঝি দেখবি একটা বেদি মতো করা আছে। ওই বেদিটাই আমার কবর। ওই কবরটা ঘুরে আমার দেহটাকে বের করে দুর্গের পিছন দিকে নিয়ে যাবি। দুর্গের পিছন দিকে সেই কবরখানার শেষ প্রান্তে একটা বড় কবর দেখতে পাবি। সেই কবরের ওপর ফিরদৌস বলে একজনের নাম খোদাই করা আছে। সে হলো আমার প্রেমিক ফিরদৌস। ফিরদৌসের কবরের পাশে আমাকে আবার নতুন ভাবে পুনরায় কবর দিবি। তাহলেই আমার আত্মা মুক্তি পাবে চিরদিনের মতো। কারণ ওই দুর্গের ভেতরের কবরে আমার দেহটা বন্দি থাকলে আমার আত্মা কোনোদিনও মুক্তি পাবে না। মীরাবাইয়ের কথাগুলো শুনে কমলেশ্বর বাবু বলেন, তুই চিন্তা করিস না, তুই যেভাবে যেভাবে তোর কাজগুলো করতে বলেছিস আমি সেইভাবেই তোর কাজগুলো যথাসম্ভব করার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। এরপর মীরাবাইয়ের কবর খুঁড়ে পুনরায় কবর দেওয়ার কাজটা কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না কমলেশ্বর বাবুর পক্ষে, কারণ তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। এর জন্য সরকারের কাছে দ্বারস্থ পর্যন্ত হতে হয়েছিল। নানা ধরনের সরকারি কাগজপত্র বের করে তবে রাজস্থানে উদয়পুরে কমলেশ্বর বাবু ও অন্তরা দেবী রিমঝিমকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। এরপর ওরা 3 জন রাজস্থানে উদয়পুরে কুম্ভলগড়ের দুর্গে গিয়ে মীরাবাইয়ের কথা মতো দুর্গের 3 তলায় ডান দিকের সুড়ঙ্গ গিয়ে সুড়ঙ্গের বাঁ দিকের প্রথম ঘরটাতে ঢুকতেই দেখে ঘরের মাঝখানে বিরাট বড় বেদি। বেদি বলা ভুল হবে, কবর মতো করা, এবং সেই কবরের গায়ে বড় বড় অক্ষরে মীরাবাইয়ের নাম লেখা। এরপর ওইখানকার লোক দিয়ে কমলেশ্বর বাবু ঘরের মাঝখানে কবরটা খোঁড়ায়। কবরটা খুঁড়তেই বেরিয়ে আসে একটা কঙ্কাল, এবং সেটা যে মেয়ের কঙ্কাল তা দেখেই বোঝা যাচ্ছে, কারণ সেই কঙ্কালটার গায়ে কিছু গয়না এবং একটা ঘাগরা পরানো। এরপর কঙ্কালটা সেই ঘরের ভিতরে কবর থেকে তুলে দুর্গের পিছনে কবরখানায় নিয়ে যাওয়া হয়। তারপর ওই কবরখানার শেষ প্রান্তে একটা বড় কবর দেখা যায়। কমলেশ্বর বাবু ও অন্তরা দেবী দেখে সত্যি সত্যি মীরাবাইয়ের কথা মতো ওই বড় কবরখানার গায়ে ফিরদৌসের নাম খোদাই করা আছে। এরপর ফিরদৌসের কবরের পাশে মীরাবাইয়ের কঙ্কালটা আবার পুনরায় কবর দেওয়া হয়। ফিরদৌসের কবরের পাশে যখন মীরাবাইয়ের কঙ্কালটা পুনরায় কবর দেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে। ওদের চোখের সামনে বাড়ি থেকে রাজস্থানে উদয়পুরে আসার সময় এই কটা দিন রিমঝিম কোনো কথা বলেনি, আর কোনো রকম অদ্ভুত আচার আচরণও করেনি। কিন্তু ফিরদৌসের কবরের পাশে পুনরায় যখন মীরাবাইয়ের কঙ্কালটা কবর দেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় মীরাবাই ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে ওঠে কমলেশ্বর বাবুর উদ্দেশ্যে, বহু বছর পর আমার অতৃপ্ত আত্মা আজ মুক্তি পাচ্ছে।
আমার এই অতৃপ্ত আত্মার মুক্তির জন্য আমি বহু বছর ধরে একটা জীবিত মানুষের শরীর খুঁজছিলাম, যাতে আমি আমার অতৃপ্ত আত্মার মুক্তির কথাটা বলতে পারি অন্য কাউকে। আজ আমি মুক্ত, চিরদিনের মতো মুক্ত। এবার আমার এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা। এই কথা বলে মীরাবাই ফিরদৌসের কবরের দিকে তাকায় আর কাঁদো কাঁদো গলায় বলে, ফিরদৌস, ফিরদৌস, তুমি আর চিন্তা করো না। আমি আজ থেকে তোমার তোমার কবরের পাশেই তোমার সঙ্গে ঘুমবো। এই কথা বলে রিমঝিম ধপ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যেতেই কমলেশ্বরবাবু, অন্তরা দেবী ও ওই কবরখানা ও দুর্গের যে কজন গার্ড আর জনৈক লোকজন ছিল তারা সবাই দেখে রিমঝিমের শরীরের ভেতর থেকে একটা কালো রঙের ধোঁয়া কুণ্ডলি পাকাতে পাকাতে বেরিয়ে আসে। তারপর সেই ধোঁয়া কুণ্ডলির মতো একবার পাক খেয়ে ওপরে উঠে গিয়ে সঙ্গে সঙ্গে বাতাসে মিলিয়ে যেতেই কমলেশ্বরবাবু অন্তরা দেবীর দিকে তাকিয়ে বলে, আপনার মেয়ে রিমঝিমের উপর থেকে সব বিপদের ছায়া কেটে গেছে, আর আপনার কোনো ভয় নেই। এবার আপনি রিমঝিমকে নিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারেন। কমলেশ্বর বাবুর কথা শেষ হতেই অন্তরা দেবী হাত জড়ো করে বলে, আজ আজ আপনি আমার মেয়ের পাশে ছিলেন বলে আজ আমার মেয়ে ওই বাইজি মীরাবাইয়ের অতৃপ্ত আত্মার হাত থেকে মুক্তি পেয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।